ক্রাইম পার্টনার লিখেছেন আরিশা আফরিন। পর্ব সংখ্যা 2। কিছুক্ষণ পর গাড়ি থামলো এক বড়সড় বাড়ির সামনে। লোহার গেট খুলে ভেতরে ঢুকতেই আলোকসজ্জায় ভরে উঠল চারপাশ। যে কেউ আগে থেকেই প্রস্তুত ছিল তার ফেরার জন্য। দরজার সামনে দাঁড়িয়ে কয়েকজন কাজের লোক, তাদের মুখে স্বস্তি আর বিস্ময়ের মিশ্রণ। ইনায়ার হাত ধরে টেনে নিয়ে গেল এলভিকে ভেতরে। চলো আপু, এতদিন ধরে তোমার জন্য ঘরটা খালি ছিল, আজ তোমার জন্যই সাজানো। এলভি চারপাশে তাকালো, একই বাড়ি, একই দেওয়াল, কিন্তু সবকিছু যেন অচেনা লাগছে তার কাছে। সেই 8 বছরের ব্যবধান, সেই অগণিত স্মৃতি, সেই হারানো সময়, সব মিলিয়ে জায়গাটা নতুন আবার পুরনোও। হেনা খান একেবারে পেছনে দাঁড়িয়ে রইলেন, মেয়েকে দেখছেন, কিন্তু সামনে এসে কিছু বলতে পারলেন না। এলভিও তাকালেন না মায়ের দিকে। একটু ধীরে ধীরে ঘরের ভেতরে এগিয়ে গেলেন। বাড়ির ভেতরে পা রাখতেই সবার চোখ ছিল এলভির দিকেই। কাজের লোকেরা নীরবে দাঁড়িয়ে আছে, যেন তার ফেরাকে স্বাগত জানাচ্ছে, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছে না। ইনায়া হাত ধরে টেনে নিয়ে গেল সিঁড়ির দিকে। চলো আপু, তোমার রুমটা তোমাকে দেখাই, একেবারেই যেমন ছিল তেমনই রাখা হয়েছে। এলভি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠল। প্রতিটি ধাপে তার মনে হচ্ছিল যেন সে ফিরে যাচ্ছে সে 8 বছর আগের জীবনে। দেওয়ালের কোণে কোণে ঝুলছে নতুন পর্দা, সাজানো ছবি, কিন্তু তবুও মনে হলো অনেক অচেনা। রুমের দরজা খুলতেই ভেতরে হালকা সুগন্ধ ভেসে এলো। বড় একটা খাট, জানলার পাশে টেবিলে পর্দা বদলানো, দেওয়ালে নতুন রং, তবুও রুমের ভেতরে এলভি দাঁড়িয়ে গেল। তার চোখে থেমে গেল কোনায় রাখা একটি ছোট টেবিলে। সেখানে রাখা ছিল পুরনো একটা ফটো ফ্রেম। ছবিটা যেন বলে দিচ্ছে সবকিছুই বদলালেও কিছু স্মৃতি এখনো বেঁচে আছে। ইনায়া হাসি মুখে বলল, দেখো আপু, আমি প্রতিদিন পরিষ্কার করেছি রুমটা, কাউকে কিছু নষ্ট করতে দেইনি। তুমি যেভাবে রেখে গিয়েছিলে তেমনই আছে। এলভি ধীরে ধীরে বিছানায় বসলো, হাত বুলিয়ে দিল বালিশের ওপর, যেন পুরনো কোনো অনুভূতি খুঁজছে। ঠোঁটে এক চিলতে হাসি ফুটলো, কিন্তু সেই হাসি চোখে পৌঁছালো না। পেছন থেকে হেনা খান এসে দাঁড়ালেন দরজার কাছে, চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে গলায় বললেন, তুই ফিরেছিস মা, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। এলভি মাথা ঘুরিয়ে তাকালো এলভি মাথা ঘুরিয়ে তাকালো না, শুধু জানালার বাইরে অন্ধকার চোখ রেখে বলল, পাওয়া না পাওয়া তো অনেক কিছুই আছে। আমি ফিরেছি মানে এই নয় যে সব আগের মতো হয়ে যাবে। হেনা খান আর কিছু বলতে পারলেন না, নিঃশব্দে দাঁড়িয়ে থাকলেন। ইনায়া তাড়াতাড়ি এসে বোনের হাত চেপে ধরল, আপু, এসব কথা বাদ দাও, তুমি এসেছো, এটাই আমাদের জন্য সবকিছু। এলভি এবার তাকালো তার দিকে, হালকা একটা মমতার ছোঁয়া ফুটলো চোখে। তুই মনে হয় একমাত্র মেয়ে যে কিনা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এমন সময় বাইরে থেকে আকরাম খানের গলা শোনা গেল, খাবার টেবিলে এসো সবাই। ঘরের ভেতরে ভারী আবহাওয়ায় ভাঙলো সেই ডাক। ইনায়া এলভিকে টেনে বলল, চলো, সবাই অপেক্ষা করছে। এলভি বলল, তুই যা, আমি আসছি। বলতে ইনায়া আর হেনা খান চলে গেলেন। এলভি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার মুখে অচেনা শান্ত ভাব, কিন্তু চোখের গভীরে তখনও জমে আছে অদ্ভুত ঝড়। এক নিস্তব্ধতা ছড়িয়ে গেল দেওয়ালে। ঘড়ি টিকটিক শব্দ যেন আরো জোরে জোরে কানে বাজছিল। হঠাৎ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন এক নারী। পরনে সাদা কাতান শাড়ি, যেন শূন্যতার প্রতীক হয়ে গেছে। চোখে মোটা ফ্রেমের চশমা, ঠোঁটে চাপা গম্ভীর্য। বয়সের ছাপ চামড়ায় ভাঁজ কেটে দিয়েছে, তবুও ভঙ্গিমায় এক অদ্ভুত জৌলুস, যেন তিনি সময়ের কাছে মাথা নত করেননি। তার হেঁটে আসার ভঙ্গি এতটাই দৃঢ় যে মনে হলো প্রতিটি পদক্ষেপের সাথে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। এলভি তখন জানালার পাশে দাঁড়িয়ে দরজা খোলার শব্দে ঘাড় ঘুরিয়ে তাকালেন এক পলক, তারপর নিস্তরঙ্গ দৃষ্টিতে আবার ফিরে গেলেন নিজের ভাবনায়। মুখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন এই আগমনের কথা তিনি আগে থেকেই জানতেন। নারীটি এলভির সামনে এসে থেমে দাঁড়ালেন, গলায় শীতল অথচ কাঁপন ধরানো দৃঢ়তা। কেন এসেছিস কেন এসেছিস বাংলাদেশে? তোকে তো স্পষ্ট করে বলেছিলাম আসবি না, তবুও কেন?
ঘরের বাতাস জমাট বাঁধল। এলভি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালেন তার দিকে। চোখে আগুনের মতো জ্বলা দৃষ্টি, কিন্তু ঠোঁট থেকে বের হলো শান্ত অথচ শীতল কণ্ঠস্বর। পুরোনো দিনের হিসাব চুকাতে এসেছি ফুপ্পি। এই ফুপ্পি ডাকটা যেন লিলি খানের বুকের ভেতরে ছুরির মতো বিঁধল। মুহূর্তের জন্য তার চশমার ভেতরে চোখ কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে এলো, তবুও তিনি নিজেকে সামলে নিলেন। কণ্ঠে এক ধরনের অস্বস্তি ঢেকে রেখে বললেন, কিসের হিসাব চুকাতে এসেছিস? এলভি ধীর পদক্ষেপে তার দিকে এগিয়ে গেলেন, চোখে বিব্রত বিদ্রুপ। 8 বছর আগের হিসাব ভুলে গেছো ফুপ্পি? এত দ্রুত ভুলে গেলে? নাকি স্মৃতিশক্তি কমে গেছে তোমার? ডাক্তারের কাছে যাওয়া উচিত। লিলি খান কপালে ভাঁজ ফেলে কড়া কণ্ঠে বললেন, দেখ এলভি, যা হওয়ার হয়ে গেছে। অতীতকে ঘেঁটে কোনো লাভ নেই। মানুষ অতীত আঁকড়ে ধরে বাঁচতে পারে না। ভুলে গিয়ে নতুন করে শুরু কর, জীবনকে মানিয়ে নিতে শেখ, তাহলেই জীবন সুন্দর। এলভি হেসে উঠল। না, সেটা ছিল না স্বাভাবিক হাসি, সেটা ছিল ব্যঙ্গের ঝাঁজ মেশানো, জমাট বাঁধা ক্রোধের বিস্ফোরণ। আমি কিছুই ভুলবো না, ভুলে যাওয়া আমার স্বভাবে নেই। তোমরা আমার জীবনকে নরকে পরিণত করেছো ফুপ্পি। আমার প্রতিটি রাত দুঃস্বপ্নে ভরা, প্রতিটি সকাল বিষাদে ডুবে আছে। আর তুমি বলেছ ভুলে যেতে। আমি ভুলতে পারবো না, আমি ভুলবো না। লিলি খান এবার ঠোঁট শক্ত করে চেপে ধরলেন, চোখের ভেতরে একটুখানি অস্থিরতা খেলে গেলেও কণ্ঠস্বর রইল কঠিন। সবাইকে মানিয়ে নিতে হয়, মানিয়ে নিলে জীবন সহজ সুন্দর হয়। এলভি চোখের বজ্রপাতের মতো ঝলকানি দেখা গেল। কেবল ব্যঙ্গাত্ম করে বলল, সুন্দর জীবনের প্রতি আমার অ্যালার্জি আছে। এই বাক্যে যেন লিলি খান কেঁপে উঠলেন। তিনি ধীরে ধীরে ঠোঁটে বাঁকিয়ে বললেন, ওই অ্যালার্জি তোর জীবনের কাল হয়ে আসবে। মনে রাখিস এলভি, সবার ক্ষমতা সমান হয় না। কালকে পরশুতে রূপ দেওয়ার ক্ষমতা কালকে পরশুতে রূপ দেওয়ার ক্ষমতা এই আলভিয়া খান এলভির কাছে আছে। যে কালকে তুমি আমায় ভয় দেখাচ্ছ, সেটাই আমি তৈরি করব। তবে সেটা আমার জন্য না, কিছু বেঈমানদের জন্য। এলভি আর কিছু বললেন না, গম্ভীর পদক্ষেপে সোজা দরজা দিয়ে বের হয়ে গেলেন। দরজার ধাক্কায় ঘরটা কেঁপে উঠল। লিলি খান এমন এক উম, লিলি খান এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইলেন, তারপর চশমার ভেতর থেকে তার চোখের ভীতি আর ক্ষোভ একসাথে জ্বলে উঠল। ঈশান ধীরে ধীরে হেঁটে গিয়ে মহিলার সামনে দাঁড়ালো। তার চোখ মুখে কঠিনতার কোনো ছাপ নেই, বরং কণ্ঠে অদ্ভুত কোমলতা, যেন ঝড় থেমে যাওয়ার পর মৃদু বাতাসের মতো। নরম গলায় সে বলল, কি ব্যাপার, আপনি খাচ্ছেন না কেন? ঈশানকে সামনে দেখে মহিলার চোখ মুহূর্তেই জ্বলে উঠল অদ্ভুত এক আলোয়, আনন্দে যেন ছোট শিশুর মতো উৎফুল্ল হয়ে উঠলেন তিনি। অস্থির কণ্ঠে বললেন, তুই এসেছিস, সত্যি এসেছিস, আমাকে নিয়ে যেতে এসেছিস, তাই না? ঈশান ঠান্ডা গলায় উত্তর দিল, না, নিতে আসিনি, আগে আপনি খান। কথাটা শুনে মহিলার ভঙ্গি পাল্টে গেল। গাল ফুলিয়ে বাচ্চাদের মতো রাগ মিশ্রিত স্বরে বললেন, তুই নিতে আসিসনি, তাহলে খাবো না আমি। তোর সঙ্গে কথাও বলবো না, যা, চলে যা এখান থেকে। ঈশান এক মুহূর্ত স্থির রইল, তারপর ধীর স্বরে বলল, আচ্ছা নিয়ে যাব, তবে আগে খান, তারপর যাব। আচ্ছা। কথা শেষ হতেই মহিলার মুখে ফের আনন্দের ছটা ফুটে উঠল, যেন শিশুর নতুন খেলনা পেয়ে উচ্ছ্বসিত হয়েছে। খুশিতে হাত পা নাচিয়ে বললেন, সত্যি নিয়ে যাবি? আচ্ছা, তবে খাই। খাবারের প্লেট হাতে নিয়ে তিনি আগ্রহ নিয়ে খেতে শুরু করলেন। ঈশান শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। সে দৃষ্টি গভীর, অনির্দেশ্য, যেন তার চোখের ভেতরে লুকিয়ে আছে রহস্যর এক অজানা সমুদ্র। মাফিয়া কিং এর সেই দৃষ্টিতে বোঝা সহজ নয়। সেখানে একসাথে কঠোরতা ও অদ্ভুত কমলতা মিলেমিশে আছে। জয় পাশে দাঁড়িয়ে সবকিছু দেখল, আর নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না যে ঈশানকে সে চেনে। সে সবসময় অগ্নিস্বরূপ, আজ তাকে এত নরম, এত স্নিগ্ধভাবে কথা বলতে শুনে জয় হতভম্ব হয়ে গেল। খাওয়া শেষে মহিলাটি হঠাৎ উঠে দাঁড়ালেন, চোখে সেই শিশুসুলভ উচ্ছ্বাস, কণ্ঠে শীতলতা। চল চল, আমায় নিয়ে চল তুই। ঈশান শান্ত ভাবে বলল, নেব, তবে আগে এই ওষুধগুলো খেয়ে নিন। মহিলার ঠোঁট বাঁকিয়ে কেঁদে কেঁদে স্বরে বললেন,
কাদা কাদা স্বরে বললেন, ওষুধ খেতে ভালো লাগে না আমার। ঈশান দৃঢ় কণ্ঠে উত্তর দিল, এগুলো না খেলে আমি কোথাও নেব না। কিছুক্ষণ গুমরে থেকে অবশেষে মহিলা হাল ছেড়ে দিলেন, যেন অনিচ্ছুক শিশু মায়ের জেদের কাছে হার মানছে। বললেন, আচ্ছা খাচ্ছি খাচ্ছি। ঈশানের হাত থেকে ওষুধ নিয়ে খেয়ে ফেললেন তিনি। অল্প সময়ের মধ্যেই তার চোখ ভারী হয়ে এলো, শরীর ঢলে পড়ল বেডের ওপরে। এক মায়াবী ঘুমের গভীরতায় তিনি ডুবে গেলেন। ধীরে ধীরে ঈশান স্থির দাঁড়িয়ে রইল, তার চেহারায় কোনো আবেগ ধরা পড়ল না, কেবল চোখ দুটো শূন্যে গেঁথেছিল, যেন অদৃশ্য কোনো কাহিনী লিখছে ভেতরে ভেতরে। জয় তখনও তাকিয়ে আছে। পরদিন সকাল, আকাশে রোদ্দুর হালকা ঝিলমিল করছে, যেন নতুন দিনের সূচনা ঘোষণা করছে। পাখিদের কিচিরমিচির ডাক সেই সকালকে আরো মধুময় করে তুলেছে। এলভি ঘুম থেকে উঠে বাগানে গেল হাঁটতে। অনেকদিন হয়েছে এমন করে শিশির বিন্দু জমে থাকা ঘাসের ওপরে হাঁটা হয় না। অনেকদিন বলে ভুল হবে, আরে অনেক বছর হয়ে গেছে। গরম ধোয়া ওঠা কফির সাথে এই সকালটা এলভির বরাবরই ভালো লাগতো। এলভি গেটের সামনে বাগান বিলাস গাছের নিচে দাঁড়িয়ে, কারো ডাকে এলভি পেছনে ফিরল। পেছনের মানুষটিকে দেখে এলভি কিছুটা অবাক হলো। চাচ্চু এত সকালে এখানে? আকরাম খান কিছু বললেন না, চুপ করে দাঁড়িয়ে থাকলেন। অপরাধীর মুখ আর চোখের কোণে অশ্রু নিয়ে পড়ে রইল। এলভি কিছুটা অবাক হলো। চাচ্চু, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আকরাম খান মায়ের দিকে তাকিয়ে নরম সুরে আর আকরাম খান মেয়ের দিকে তাকিয়ে নরম সুরে বলল, তুই যে খেলায় নামতে চাচ্ছিস ওটা খুব ভয়ঙ্কর, তোর জীবন দুঃখে পরিণত হবে। এলভিও কম যায় না, চাচ্চুর মুখের ওপর বলে দিল, চাচ্চু তুমি হয়তো জানো না আমি নিজেও ভয়ঙ্করের ডিব্বা, আর দুঃখ আসলে এত অ্যাটিটিউড বানিয়ে চালিয়ে দেব। আকরাম খান আর স্থির থাকতে পারল না, এলভিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলেন আর বলল, মা রে, এই মরণ খেলা থেকে সরে আয় মা। এই খেলায় নামিস না, তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। এলভি তাৎক্ষণিক আকরাম খানকে ছাড়িয়ে বলল, আমি পারবো না চাচ্চু, আমার প্রতিশোধ আমি যে কোনো মূল্যেই নিব। আমার জীবনে নিয়ে পরোয়া করি না চাচ্চু, জীবনটা তো আরো 8 বছর আগেই ধ্বংস হয়ে গেছে। ঘড়ির কাঁটায় 9:39 জানান দিচ্ছে। এলভি তৈরি হলো পরিপাটি ফরমাল পোশাকে। তার পরনে নীলচে কালো স্যুট, চোখের কালো সানগ্লাস, হাতে লেদারের পার্স আর পায়ে চিকচিকে হাই হিল জুতা। দৃপ্ত ভঙ্গিতে বেরিয়ে এলো সে। গেটের বাইরে আগে থেকেই দাঁড়িয়ে ছিল বডিগার্ডের সারি, আর তাদের মাঝেই এলভি বিশ্বস্ত সহকারী ও দেহরক্ষী তিয়াস। এলভি তিয়াসের কাছে এগিয়ে গিয়ে নিঃশব্দে কিছু ইশারা করলো। তিয়াস চোখের ভঙ্গিতে তাকে আশ্বস্ত করলো, সব ঠিক আছে, ভয়ের কিছু নেই। এলভি গম্ভীর মুখে গাড়িতে গিয়ে বসলো। চালক ইঞ্জিন স্টার্ট দিল আর পাহারার গাড়ি গিয়ে পাহারার গাড়ি নিয়ে এগোলো খান কোম্পানির পথে। কিছুক্ষণের মধ্যে গাড়ি গিয়ে থামলো বিশাল ভবনের সামনে। খান কোম্পানির সদর দপ্তরে এক গার্ড দৌড়ে এসে দরজা খুলে দিল এলভির জন্য। এলভি ধীর পদক্ষেপে গাড়ি থেকে নামলো, সাথে সাথে তিয়াস এসে দাঁড়ালো পাশে, আর চারপাশে ঘিরে রাখলো গার্ডরা। অফিসের ভেতরে ঢুকতেই মুহূর্তে নীরবতা ভাঙলো। কক্ষে উপস্থিত প্রতিটি কর্মচারী চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল, তাদের চোখে অবাক, বিস্ময়, আবার কারো চোখে মিশ্র ভয়ের ছায়া। এলভি ঠোঁটে শক্ত রেখা, চোখের কঠোরতা, সে পলক দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করলো। চারিদিকে এক পলক পর্যবেক্ষণ করলো। সবাই হতভম্ব চোখে তাকিয়ে আছে এলভির দিকে। যারা পুরনো স্টাফ তাদের মধ্যে উত্তেজনা একটু বেশি। দেখলো এলভি, সেদিকে পাত্তা দিল না এলভি। এলভি তিয়াসের দিকে তাকাতে তিয়াস একটা হ্যান্ড মাইক্রোফোন এলভির দিকে দিল। এলভি তারপর বজ্রকণ্ঠে ঘোষণা দিল, শুনে রাখুন সকলে, আজ থেকে এই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আর মেইন সিইও আমি, আলভিয়া খান আলভি। ইরশাদ খানের বড় নাতনি আমি। আশা করি আমাকে চিনতে পেরেছেন, যদিও না চিনলেও কিছু যায় আসে না। কর্মচারীদের মধ্যে তৎক্ষণাৎ কানাঘুষা শুরু হলো। কেউ কেউ ফিসফিস করছে, কেউ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ মিটিং রুমের দরজা খুলে বেরিয়ে এলো লিলি খান। তার সাথে ছিল এক তরুণ, হয়তো ডিরেক্টর লেভেলের কেউ। এলভিকে অফিসে দেখে তিনি মুহূর্তে চমকে উঠলেন, মনে মনে আতঙ্কে ভরে গেলেন। যেটার ভয়ে এতদিন
ধরে তাকে নাড়া করছিল। অবশেষে তাই ঘটল। তবুও মুখে কোনো ভীতি প্রকাশ না করে নিজেকে যত সম যতটা সম্ভব সংযত রাখলেন। তুই এখানে কেন এসেছিস এলভি? কড়া গলায় বললেন লিলি খান, এখনই বাসায় যা। এলভি তার কথায় কর্ণপাত করলো না। সে আবার কর্মচারীদের দিকে ফিরল। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? আজ থেকে আমি এই কোম্পানির একমাত্র সিইও। আশা করি কারো আপত্তি নেই। লিলি খান এবার আর চুপ থাকতে পারলেন না। ক্ষোভে ফেটে পড়লেন তিনি। তুই বললেই হলো নাকি? গত 8 বছর ধরে আমি দিনরাত কষ্ট করেছি, রক্ত ঘাম এক করে এই অফিসকে আজকে অবস্থান এনেছি। আর তুই হঠাৎ কোথা থেকে এসে মালিকানা দাবি করছিস? এটা কোনোভাবেই সম্ভব নয়। এলভি এবার সরাসরি ফুপ্পির চোখের দিকে তাকালো। ঠোঁটে ফুটলো তাচ্ছিলের হাসি। ওহ রিয়েলি ফুপ্পি, তুমি নাকি তিলে তিলে কোম্পানিকে দাঁড় করিয়েছো? তাহলে আমার দাদু আর বাবা কি করেছিল এতদিন? তারা কি আঙুল চুষছিলেন 30 বছর ধরে? এলভি চিৎকার করে উঠলেন মনা খান। কিন্তু এলভি গম্ভীর কণ্ঠে থামিয়ে দিয়ে বললেন, চিৎকার করে কোনো লাভ নেই ফুপ্পি। সত্যি লুকিয়ে রাখা যায় না। এলভি টেবিলের ওপর কয়েকটা ফাইল আঁচড়ে ফেললেন। কণ্ঠ আরো দৃঢ় হলো তার। আমার বয়স 20 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে কোম্পানির মালিকানা আমার নামে ট্রান্সফার করা হয়েছে। আজ আমার বয়স 23, মানে গত 3 বছর ধরে এই কোম্পানি পুরোপুরি আমার মালিকানায়। তুমি কেবল আমার অনুপস্থিতিতে দেখভালের দায়িত্ব পালন করেছো, এজন্য ধন্যবাদ। তবে এখানেই তোমার কাজ শেষ। লিলি খান কাঁপতে থাকা হাতে ফাইলগুলো তুলে নিলেন। চোখ বুলিয়েই বোঝা গেল সত্যিই সব ডকুমেন্টে স্পষ্ট লেখা আছে কোম্পানির আসল উত্তর কোম্পানির আসল উত্তরাধিকারী এলভি। না না, এটা হতে পারে না, হাহাকার ভরা গলায় বললেন মনা খান। এই কোম্পানি আমার। বুঝলাম না, এই এক জায়গায় মনা খান আর এক জায়গায় লিলি খান, দুইজন ব্যক্তি নাকি একজনের নামই বলতেছে বারবার? বুঝতেছি না। এই কোম্পানি আমার, শুধু আমার, লিলি খান বলল। কিন্তু এলভির মুখে আরো কঠিন হয়ে উঠল। চোখে অনল জ্বলে উঠল যেন। ফুপ্পি, সময় শেষ। আগামী 2 দিনের মধ্যে গত 8 বছরের সমস্ত হিসাব আমার টেবিলে চাই। কোথা থেকে আনবে, কে দেবে, সেটা আমার মাথা ব্যথা নয়। আমি চাই সম্পূর্ণ হিসাব নিকাশ। 1 টাকাও বাদ যাবে না, নইলে ফল তোমার জন্য ভয়াবহ হবে। কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। সবাই তাকিয়ে রইল এলভির কঠিন চেহারার দিকে। সেই মুহূর্তে আলভিয়া খান এলভি আর শুধু একজন তরুণী নয়, সে যেন এক অদম্য ঝড়। লিলি বেগম ভয়ে আঁতকে উঠল, কিছু বলতে যাবে। ঠিক সেই মুহূর্তে অফিস রুমে নীরবতা ভেঙে প্রবেশ করলো এক যুবক। তার পদচারণা, প্রতিটি শব্দ যেন বজ্রের মতো কাঁপিয়ে গেল চারদিক। চোখে শীতল দৃষ্টি, মুখে কর্তৃত্বের ছাপ, যেন জন্মগত শাসক। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার দিকে। চারিদিকে গার্ডদের স্থান। পেছনে থেকে এক কর্কশ অথচ দৃঢ় কণ্ঠ ভেসে এলো, কিসের হিসাব নিকাশ চলছে এখানে? আগে আমার হিসাবটা ক্লিয়ার করুন। মুহূর্তে ঘরে যেন হিমশীতল বাতাস নেমে এলো। উপস্থিত সকলে একসাথে থমকে উঠল। ভয়ের স্রোত ছড়িয়ে গেল চারিদিকে। সবাই তাকালো পেছনের দিকে। ঈশান চৌধুরীকে চেনে না? হয়তো শান্তিপুরে এমন কোনো মানুষ নেই স্বয়ং ঈশান চৌধুরীকে দেখে সবাই হতভম্ব হলেন। তাদের ধারণার বাইরে ছিল। এলভি ধীরে ধীরে পেছনে ফিরল। তার তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজলো সেই কণ্ঠের মালিককে। সামনে দাঁড়িয়ে আছে এক যুবক, চোখে অনল, ভঙ্গিমায় দাপট আর মুখে অদম্য আত্মবিশ্বাস। এলভি মৃদু হেসে কৌতূহল মেশানো কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনার কিসের হিসাব চাই? কার কাছে দেনা পাওনা আছে? ঈশান এক পলকও চোখ না সরিয়ে বলল, ঈশান চৌধুরী কারো কথার জবাব দেয় না, শুধু হিসাব নেয়। যার সাথে লেনদেন মেলে না তার নিয়তি সিল করে দেয়। কথাগুলো শোনার পর মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তার ঠোঁটে সেই অচেনা রহস্যজনক এক হাসি ফুটে উঠল, কিন্তু তা সবার আড়ালেই লুকিয়ে নিল। লোকজন কানাঘুষা শুরু করলো। এখানে যে কারো একটা লাশ পড়তে যাচ্ছে, তা তা তারা খুব ভালো করে জানে। মাফিয়া কিং কোথাও যাবে আর সেখানে রক্তের বন্যা হবে না? এটা তো হতে পারে না। সবার এমন গিজ গিজ আওয়াজে ঈশান চৌধুরী কিছুটা বিরক্ত হলো। অগ্নিকণ্ঠ চিৎকার করে বলল, তোদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। মাফিয়া কিং ঈশান চৌধুরীর সামনে তো আমাকে নিয়েই
মাফিয়া কিং ঈশান চৌধুরীর সামনে তো আমাকে নিয়ে আলোচনা করছিস? মরার শখ জেগেছে নাকি তোদের? ঈশানের কথা মুহূর্তে পুরো অফিস রুম নীরবতায় ছেয়ে গেল। ভয়ে সবাই কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। মাফিয়া কিং নাম শুনতে এলভি চমকে উঠল। এই কি তাহলে সেই মাফিয়া যে তার বাবাকে খুন করেছে, তার ভাইকে খুন করেছে? নিজের অজান্তেই এলভি চোখ টলমল করে উঠল। পর মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে নিল। চোখে জল চোখে জ্বলে উঠল অগ্নিশিখা। এলভি ঈশানের দিকে তাকিয়ে নরম কণ্ঠে ভ্রু কুঁচকে বলল, তা কিসের জন্য সিল মারতে চান আপনি? ঈশান চোখের চশমা মাথায় নিল, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো এলভির দিকে। হাতের দু আঙুল উঁচু করতে পাশ থেকে চেয়ার টেনে দিল একটা গার্ড। ঈশান আরাম করে বসতে বসতে বলল, গত 1 বছরে 200 কোটি টাকার ওপরে লোন করা হয়েছে চৌধুরী গ্রুপ থেকে। লাভ তো দূরের কথা, আসল টাকাই দেয়নি। কথাগুলো শুনে এলভি স্তব্ধ হয়ে গেল। 200 কোটি টাকা লোন? এলভি লিলি খানের দিকে তাকালো। লিলি খান কিছু বলতে পারলেন না, মাথা নিচু করে রাখলেন। মাফিয়া কিং এর সাথে কথা বলা আর বাঘের খাঁচায় স্বেচ্ছায় যাওয়া সমান কথা। ঈশান চৌধুরী ওরফে মাফিয়া কিং পায়ের ওপরে পা তুলে বলল, কোম্পানির মেইন সিইও কে আমি জানি না, জানার দরকার নাইও। আগামী 3 দিনের মধ্যে পুরো টাকা যদি ফেরত দিতে না পারে তাহলে কোম্পানির সিল মেরে দিব, সাথে কোম্পানির সিইও কে মাইন্ড ইট। কথাগুলো বলে ঈশান চলে গেল। কোনো কোনো কথা, কোনো দৃষ্টিও আর নিক্ষেপ করলো না পেছনের দিকে। যেন ঝড় এসে যেমন হঠাৎ সবকিছু উলটপালট করে দিয়ে যায়, তেমনি হঠাৎ করেই সে চলে গেল। ওখানেই দাঁড়িয়ে থাকা তার জন্য সময়ের অপচয় ছাড়া কিছুই না। সে কোম্পানির সিইও, কার হাতে কোম্পানির ভবিষ্যৎ, এসব জানার কোনো প্রয়োজন তার কাছে নেই। সে জানে তার আগমনই যথেষ্ট কারো হৃদয়ে ভিত কাঁপানোর জন্য। আর চলে যাওয়া, সেটাই তো তার আসল পরিচয়। মাফিয়া কিং কারোর জন্য অপেক্ষা করে না, কারো চোখে চোখ রেখে ব্যাখ্যা দেয় না। সে চলে নিজের নিয়মে, নিজের নিয়ম অনুযায়ী। এলভি হঠাৎ কণ্ঠে আগুন জ্বলিয়ে চিৎকার করে অফিসের মাঝখানে দাঁড়িয়ে বলল, আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? তামাশা দেখছেন নাকি? যার যার কাজে যান। আগামী 24 ঘন্টার মধ্যে আমি এই অফিসের প্রতিটি স্টাফের ব্যাকগ্রাউন্ড চেক করব, যে কতটা কাজ করেছে, কে কতটা কাজ করেছে, কে কতটা ফাঁকি দিয়েছে, কতটুকু দুর্নীতি লুকিয়েছে। সব কড়াই কড়াই হিসাব করব। যদি কারো নামে কিছু উঠে আসে তাহলে আই উইল স্যাক এনিওয়ান ফাউন্ড গিলটি, মাইন্ড ইট। এলভি কথাগুলো কাচের কণ্ঠে যেন ঢিল ছুঁড়ে দিল সবার মাঝে। অফিসের বাতাস কয়েক মুহূর্তে জমে গেল। অফিসের সকল স্টাফদের বুকে কাঁপুনি উঠতে এলভি এইটুকু কথা যথেষ্ট ছিল। ভয়ে সবাই নিজ কাজের দিকে ঝাঁপিয়ে পড়ল। এখন আর ভয়, এখন আর ঢিল ছাড়া চলবে না। এলভি লিলি বেগমের হাত ধরে একটা খালি রুমে আসলো। লিলি খান কিছুটা চমকে উঠলেন। এলভি নিঃশব্দে দাঁড়িয়ে রইল, তারপর মুখ ঘুরিয়ে তাকালো তার ফুপির দিকে। লিলি খানের মুখে স্পষ্ট ভয়, হতাশা আর অস্বস্তির ছাপ। একসময় যে মহিলা আত্মবিশ্বাস ভরা কণ্ঠে পুরো কোম্পানি চালাতেন, আজ যেন তার কণ্ঠ শুকিয়ে গেছে। চোখে মুখে উদ্বেগ, হাতের আঙুলগুলো কাঁপছে অজান্তেই। মায়া বুঝতে পারলো কিছু একটা নিশ্চয় গোপন করা হচ্ছে। লিলি খান কাঁচুমাচু করে দাঁড়িয়ে রইলেন। তার চোখে নেই সেই পুরনো তেজ। একদিকে কোম্পানি এখন তার হাতের বাইরে, অন্যদিকে চৌধুরী কোম্পানির থেকে 200 কোটি টাকার ফেরত দাবি। এ যেন এক দুঃস্বপ্ন। তিনি বুঝতে পারছেন এবার আর কিছুই করার তার নিয়ন্ত্রণে নেই। এলভি গম্ভীর শ্বাস নিয়ে ঠান্ডা অথচ দৃঢ় গলায় বলল, ফুপ্পি, আমি যতদূর জানি গত 8 বছরে আমি কোম্পানির লাভ ছাড়া লস 8 বছরে আমাদের কোম্পানির লাভ ছাড়া লস হয়নি। তাহলে এই 200 কোটি টাকার লোনটা কেন নিলে? আর কি করেছো এই টাকাটা দিয়ে? ঘরটা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ যেন এলভির প্রশ্নের জবাব দিচ্ছে। লিলি খান কোনো উত্তর দিলেন না। মুখে একটা জোরে করে হাসি আনার চেষ্টা করলেন, কিন্তু সেটা ব্যর্থ। চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। মনে মনে ভাবছেন, যদি এখন কিছু বলেন সব শেষ হয়ে যাবে। তিনি ভালো করে জানেন এই 200 কোটি টাকার গল্প যদি বাইরে যায় তাহলে শুধু তার নামই না, পুরো পরিবারের পুরো পরিবারের সম্মান মাটিতে মিশে যাবে।
এই টাকাটা তিনি ব্যবহার করেছিলেন এমন জায়গায় যেখানে থেকে ফেরার কোনো পথ নেই। এলভি যদি জানতে পারে তাহলে শুধু কোম্পানি নয়, তার নিজের অস্তিত্বও প্রশ্নবিদ্ধ করে দিবে। লিলি খান চুপ করে রইলেন, ঠোঁট কাঁপলো কিন্তু শব্দ বেরোলো না। মনের ভেতর চলতে লাগলো এক অস্থির লড়াই। এলভি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, চোখের প্রশ্নে আগুন। তার ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে। এলভি চিৎকার করে বলল, কি হলো বলো ফুপ্পি, তুমি 200 কোটি টাকা লোন নিয়ে কি করেছো? লিলি খান শান্ত স্বরে বললেন, তোর কোনো কথার উত্তর দিতে আমি বাধ্য নই। এ কথা বলেই তিনি পা বাড়ালেন চলে যাওয়ার জন্য। এলভি রাগে ফেটে পড়ল, রাগে যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিল সে। এখন রাগ করা যাবে না, এখন ঠান্ডা মাথায় কথা বলতে হবে। এলভি কিছু একটা ভেবে একটা বাঁকানো হাসি দিয়ে তারপর ভাবলেশীন গলায় বলল, চুপ করে পার পেয়ে যাবে ভাবছেন মিসেস লিলি সরকার? এতটা সহজ? লিলি খানের পা থেমে গেল, স্থবির হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। লিলি সরকার, এই নামটা শুনে তার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল, যেন কোনো অচেনা শক্তি তাকে আঘাত করছে। এলভি আবার বলল, আমার কথার উত্তর দিতে হয়তো এখন আপনি বাধ্য নন, কিন্তু আগামী 24 ঘন্টা পর থেকে বাধ্য হবেন মিসেস লিলি সরকার। লিলি খান রাগে গর্জে উঠলেন। এলভি! নিজের নাম শুনে এলভি তাকালো না। লিলি খান বিস্ময়ে তাকিয়ে রইল। এই মেয়ে কি সে আগের এলভি? 8 বছর আগের সরল মেয়েটা এখন যে দাঁড়িয়ে আছে সে অন্যরকম, চোখে আগুন, কণ্ঠে শক্তি, মুখে কোনো ভয় নেই। চিৎকার করে লাভ নেই লিলি সরকার। লিলি খান কঠিন গলায় বললেন, তুই কি বলছিস এসব এলভি? অনেক বেশি বাড়ছিস। এতটা বাড়িস না, হালকা ঝড়েই ভেঙে যাবি, পরে পস্তাতে হবে মনে রাখিস। এলভি ঠোঁটে হালকা হাসি টেনে বলল, আমাকে ভাঙার মতো কোনো ঝড় এখনো সৃষ্টি হয়নি, তবে তোমাদের ভেঙে গুঁড়িয়ে দিতে কোনো ঝড়ের দরকার পড়বে না, আমি একাই যথেষ্ট। কথাগুলো কথাগুলো বলেই এলভি গটগট পায়ে চলে গেলেন। পেছনে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন লিলি খান, যেন সময় থেমে গেছে। তার চোখে বিস্ময়, মনে ভয়, তার বুকের ভেতরে এক অজানা কাঁপুনি ছড়িয়ে পড়েছে সেই মায়ার জন্য, যে আজ তার আগের মতো নেই। দিনের সূর্য অনেক আগে অস্ত গেছে, কোলাহল কিছুটা থেমে গেছে, কিন্তু ব্যস্ত শহর তার নিজস্ব ছন্দে এখনো দৌড়াচ্ছে। থামেনি, থামবেও না। মানুষগুলো ফিরে গেছে নিজ গন্তব্যে। নিস্তব্ধতার ভেতরেও শহরের কোথাও না কোথাও জীবন এখনো জেগে আছে। রাত 12:49। এলভির ঘর নিস্তব্ধ। নিশিরাতের গভীর নীরবতা, শুধু ঘড়ির টিকটিক শব্দ যেন সময়ের উপস্থিতি জানান দিচ্ছে। ঘুটঘুটে অন্ধকারে জানালার ফাঁক গলে চাঁদের ক্ষীণ আলো মেঝেতে আশ্রে আশ্রে পড়ছে। রকিং চেয়ারে আধশোয়া হয়ে বসে আছে মায়া। চেয়ারটা ধীরে দুলছে, আর তার হাতে ধরা একটি পুরনো ফটো ফ্রেম। মলিন কিন্তু স্মৃতিবাহী, কে জানে কিসের ফ্রেম, কার স্মৃতি তাতে বাঁধা হয়েছে। চোখের কোণে অশ্রু এসে থমকে দাঁড়িয়েছে, যেন ঝরার আগেই এলভি তাকে আটকে দিচ্ছে। আচ্ছা, এখানে ক্লিয়ার করি, হয়তো এই এলভির আগের নাম মায়া ছিল, নাম চেঞ্জ করে এখন এলভি হয়েছে উপন্যাসে। সে জানে কাঁদা তার মানায় না, কাঁদলে সে দুর্বল হয়ে পড়বে। তার দুর্বলতা তার জীবনের নিষিদ্ধ। হঠাৎ টিনটিন আওয়াজে ভাঙলো সে নীরবতা। ফোন বেজে উঠেছে। ফোন হাতে নিয়ে রিসিভ করতে অপর প্রান্ত থেকে উত্তেজিত কণ্ঠে ভেসে এলো, ম্যাম আপনি আসতে পারবেন? এলভি ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি টেনে উত্তর দিল, কেন, কাজ হয়নি? লোকটা আবারও বলল, না ম্যাম, উনি কিছুই স্বীকার করছে না, বলে নাকি মেরে ফেললেও কিছু বলবে না। এলভি নিঃশব্দে হাসলো, একটা ঠান্ডা কাটার মতো ধারালো হাসি। ওহ রিয়েলি, মরার ভয় নেই বুঝি তার? ঠিক আছে, অপেক্ষা করো, আমি আসছি। ওকে ম্যাম বলেই ফোনটা কেটে দিল। এলভি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ড্রয়ার খুলে বের করলো কালো জ্যাকেট, প্যান্ট, গ্লাভস, বুট আর হেলমেট। প্রতিটা জিনিস যেন তার আরেকটা পরিচয়, তার আসল রূপের অংশ। তৈরি হয়ে বেডের দিকে রাখা লাগেজ খুলে এক পাশে রাখা রিভলভারটা হাতে নিল। ঠান্ডা ধাতব গায়ে চাঁদের আলো পড়ে ঝলসে উঠলো ক্ষণিকের জন্য। এরপর পকেট থেকে ফোন বের করে কারো নম্বরে কল করলো।
5 মিনিটের মধ্যে সবকিছু রেডি করো, আমি আসছি। অপর প্রান্ত থেকে কি বলল তা শোনা গেল না। এলভি একটা বাঁকা হাসি হাসলো। বেলকনির দিকে এগিয়ে গেল এলভি। দোতলার উচ্চতা তার কাছে কোনো ব্যাপার নয়। এক নিঃশ্বাসে ব্যালকনি থেকে লাফ দিয়ে নিচে নেমে গেল সে। নীরবে ছায়ার মতন যেন রাত্রির অন্ধকারে মিলে গেল তার উপস্থিতি। রাতটা সে আবার নিস্তব্ধ হয়ে পড়ল। শুধু রকিং চেয়ারটা দুলে উঠল বার হালকা বাতাসে। মায়ের অনুপস্থিতিতেও সময় যেন জানিয়ে দিল। এলভি দ্রুত বাগানের পেছনের দিকে ছুটল। সেখানে আগেই রাখা ছিল একটি ব্র্যান্ড নিউ চকচকে বাইক। দৌড়ে তার কাছে গিয়ে উঠে বসলো, স্টার্ট দিল। বাইকের ইঞ্জিন শোঁ শোঁ করে গর্জে উঠল। বাতাস কেটে চলল। সবুজ ঘাস আর গাছের ছায়া ঝাপসা হয়ে গেল। এলভি বাইকে চেপে বসে উধাও হয়ে গেল। চোখের পলকে সব দৃশ্য মিলেমিশে গেল। মুহূর্তেই সে যেন বাতাসের সঙ্গে এক হয়ে গেল। ফাঁকা রাস্তার ওপর এলভি বাইকে ছুটছিল। রাতের অন্ধকারে চারপাশে শুধু নীরবতা। হঠাৎ তার মনে হঠাৎ তার মন যেন এক অদ্ভুত শিহরণ অনুভব করলো। কেউ হয়তো তাকে ফলো করছে। বাতাস কেটে যাওয়ার সাউন্ডের সঙ্গে তার হৃদস্পন্দনের মিলেমিশে গেল। মায়া সতর্ক হয়ে পেছনে তাকালো। এলভি সতর্ক হয়ে পেছনে তাকালো, দেখলো তার মতোই আরেকটি বাইক, পুরো হুবহু। সেই একই জ্যাকেট, একই বুট, হেলমেট, এমনকি বাইকটাও যেন ক্লোন। এলভির বুঝতে আর বাকি রইল না, এটা কে, কি উদ্দেশ্য। জোরে ব্রেক কষলো এলভি, সাথে সাথে অচেনা ওই অবয়বটিও থামলো। মায়া বাইক থেকে নেমে সামনে এগিয়ে গিয়ে কড়া গলায় বলল, তোর সাহস তো কম নয়, আমার পিছু নিয়েছিস। ভালো হয়ে থাকতে মন চায় না, তাই না? মানুষকে নিজের আসল রূপ দেখাতে এত মরিয়া কেন? অচেনা মানুষটি ধীরে কণ্ঠে বলল, আমি মোটেও আসল রূপ দেখাতে মরিয়া নই আপু, তোমার সেফটির জন্য আমি এসেছি। এলভি কটাক্ষ করে বলল, চুপ কর তো, আমার সেফটি তোকে দেখতে বলছি? নিজের কথা ভাব, ভুলে যাস না আমি আমেরিকার কুখ্যাত মাফিয়া, এসব আমার কাছে তো হাতের ময়লা মাত্র। তবুও সে ঠান্ডা মুখে ফিরল, তবু আপু, এত চুরি করে বাইক রাইড, রিভলভার চালানো, মারপিট শেখা, এসব কি হবে? কোনো কাজে তো এগুলো ব্যবহার করতেই হবে। এলভি কিছুটা বিরক্ত বোধ করলো, রাগে কণ্ঠে বলল, এসব আমি তো এসব আমি তোকে শিখিয়েছি তোর নিজের সেফটির জন্য, আমার কথা তোকে ভাবতে হবে না। যা, বাসায় যা, আর হ্যাঁ, সাবধানে, খুনাক্ষরেও কেউ যেন টের না পায়। কিন্তু আপু। কোনো কিন্তু না ভাই, বাসায় যাবি মানে যাবি, আর লিলি সরকার তোকে কাল অফিসে নিয়ে যাবে, তোকে তোকে দিয়ে হয়তো নতুন চাল চালবে, সাবধানে থাকিস। তুমি জানলে কি করে আপু আমাকে কাল অফিসে নিয়ে যাবে? মাহিনের কথা শুনে এলভি একটা রহস্য বাঁকা হাসি দিল আর বলল, আমি সব জানি, এমনকি ওদের নেক্সট প্ল্যানও জানি। মাহিন কিছুটা চমকে উঠল, অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি কি বলছো আপু, তুমি জানলে কিভাবে? এসব তোর শুনে কাজ নেই, তুই সব সময় সতর্ক থাকবি। তুই ছাড়া আমার আপন কেউ নেই ভাই তুই ছাড়া আমার আপন কেউ নেই ভাই, নিজের খেয়াল রাখিস। আমাকে নিয়ে চিন্তা করো না আপু, আমি ঠিক আছি। এলভি কিছু বলল না। মাহিন চলে গেল। এলভি তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জানিয়ে দিল মাহিনের পিছে গার্ড দেওয়ার কথা। বাতাসে হঠাৎ এক ঝাপটা এলো, খুলে উঠল তার কোট দুলে উঠল। চোখ তুলে দেখলো আকাশে কালো মেঘ ঘন 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 হয়ে এসেছে, যেন এই মেঘের ভেতরেই লুকিয়ে আছে আসন্ন ঝড়, যার কেন্দ্রবিন্দু আছে সে নিজেই যার কেন্দ্রবিন্দুতে আছে সে নিজেই।